আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি শোনার আগ পর্যন্ত আমার একটি ধারণা ছিল। ধারণাটি এমন ছিল যে জিন দেখার আগ্রহ বা জিন নিয়ে সাধনা করার আগ্রহ শুধু পুরুষ মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু কোন একটা টিনেজ মেয়ের মধ্যেও যে সেটা দেখা যেতে পারে এটি আমার অজানা ছিল। মাহিমের এই ঘটনাটি শোনার পর আমার সেই ধারণাটি বদলে যায় এবং কি পরিণতি ঘটেছিল, কি কি ঘটনা ঘটেছিল তার সাথে, সেই বিষয়টি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরুটা হয় 2019 সালে এবং যার সাথে ঘটেছে সেই আপুর নাম রেহানা। তার বাসা রাজবাড়ী এবং রাজবাড়ির বেড়াডাঙ্গা এলাকায়। আমার বাড়িও যেহেতু একই এলাকায়, যার কারণে ঘটনাটি কালেক্ট করতে আমার খুব বেশি বেগ পেতে হয়নি। তবে ঘটনাটি বলার আগে এই রেহানা আপু এবং তার পরিবার থেকে বিশেষ পারমিশন নিতে হয়েছে, কারণ যেহেতু তিনি একজন নারী, তার সামাজিক মর্যাদার বিষয়টিও আমাদেরকে মাথায় রাখতে হয়েছে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। রেহানা আপুরা উনি ওনার পরিবারের সাথে তখন থাকতেন ফরিদপুরের অম্বিকাপুর এলাকার দিকে। উনি যখন ওই এলাকায় থাকতেন তখন ওনার বাসার থেকে একটু দূরে বেশ কিছু পুরাতন ভাঙাচোরা কবর ছিল। কে বা কারা ওনাকে বলেছিল যে বিশেষ একটি দোয়া বা বিশেষ একটা তদবিরের কথা বলেছিল, যে এটা করে কাগজে লিখে যদি ভাঙা কবরের মধ্যে ফেলা যায় 100 দিনের মাথায় জিনকে দেখা যায়। তো রেহানা আপুর জিন দেখার খুব আগ্রহ ছিল। উনি এই বিষয়টি একেবারে নিভৃতে কাউকে না জানিয়ে রেগুলার কাজটি করতে থাকেন। প্রতিদিন বিকালের পর এবং মাগরিবের আগে উনি কাগজে বিশেষ কিছু একটা লিখে প্রতিদিন একটি ভাঙা কবরের মধ্যে ফেলে দিয়ে আসতেন এবং ওনাকে নাকি বলা হয়েছিল 100 দিনের মাথায় ওনার সাধনা সিদ্ধি হবে এবং উনি জিন দেখতে পাবেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে 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 যখন 95 দিন হয়ে যায়, এর মধ্যে উনি কিচ্ছু দেখেননি। 95 দিন পরে 96 দিন, যেটা মানে 96তম দিন, যখনই উনি কাগজটি ফেলেন তার মধ্যে, তখনই দেখেন প্রায় 7 থেকে 8 ফুট লম্বা বিশাল জুব্বা পরা সুদর্শন একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে এবং বলছে, এই মেয়ে, তুমি এই কাজটি কেন করছো? কে বলেছে তোমাকে এই কাজ করতে? তুমি কি জানো না এই কাজটি ভয়াবহ বিপদের কারণ হতে পারে তোমার জন্য? আজকের পরে আর কখনো এই কাজটি করবা না। রেহানা আপু আসলে তাকে দেখে খুব যে বেশি অস্বাভাবিক রকমের কিছু মনে করেছেন বিষয়টা এমন নয়। তারপরও তিনি একটু ভয় পেয়েছেন, দ্রুত বাসায় চলে যান। কিন্তু এতে তিনি ভ্রুক্ষেপ করেন না। 97তম দিনের কাজও উনি করতে যান, সেটা করে ফেরেন। 98তম দিন, 99তম দিন, 100তম দিন যেদিন ছিল শেষ, সেদিন রেহানা আপু ওই ভাঙা কবরের কাছে যান। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। যখনই উনি ওই কাগজটি কবরের মধ্যে ফেলেছেন, সাথে সাথে উনি দেখতে পান কবরের পাশ থেকে একটি ভয়ঙ্কর কালো মেঘের মতো ধোঁয়া চারদিকে পাক খাচ্ছে, ঠিক যেমন সাইক্লোন হয় তেমন। এবং কালো ধোঁয়াটি আস্তে আস্তে একটা লোমশ প্রাণীর মতো রূপ লাভ করে এবং তার চোখ দুটি ছিল অনেক বড় বড় এবং ভয়ঙ্কর রকমের লাল টকটকে। এবং এই অবয়বটি তার দিকে তাকিয়েই বিকট শব্দে হেসে দেয়। রেহানা আপু প্রচন্ড ভয় পান। যদিও পাশে মানে তখনও তো অতটা সন্ধ্যা হয় নাই, মাগরিবের আজান দেয় নাই, অতটা অন্ধকারও হয়নি। দৌড়ে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি বুঝতে পারেন উনি আসলে সত্যি সত্যি জিন দেখেছেন। ওনার 100তম সাধনা পূর্ণ হয়। 100তম দিনে জিন দেখার শখ ওনার পূর্ণ হয়। উনি ধারণা করেছিলেন ঘটনাটি হয়তো এখানেই শেষ, কারণ দেখেছেন শেষ হয়ে গেছে, আর হয়তো কিচ্ছু হবে না। কিন্তু কে জানতো যে ওনার জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই ঘটনার কয়েকদিন পর থেকেই রেহানা আপু অদ্ভুত কিছু জিনিস দেখতে পান। বিশেষ করে রাতের বেলা যখন বাসার থেকে বাইরে বের হন কোনো কারণে, কারণ উনি যখন অম্বিকাপুরে ছিলেন তখন
বাসার বাইরে ওয়াশরুম ছিল, কোনো কারণে বাইরে যেতে হলে উনি ভয় পেতেন। কেননা বাইরে গিয়ে উনি চিৎকার চেঁচামেচি শুরু করতেন। উনি দেখতেন ওনাদের বাড়ির চারদিকে যে বেড়া রয়েছে, এই বেড়ার উপরে বিশাল একটি অবয়ব দাঁড়িয়ে আছে। তখন চিৎকার চেঁচামেচি করতেন, কখনো কখনো সেন্সলেস হয়ে যেতেন, বাড়ি থেকে লোক বের হয়ে আসতো। এই জন্য উনি যখনই রাতের বেলা বাইরে বের হতেন, ওনার সাথে লোক বের হতো, ওনার আব্বা আম্মা বা ভাই বোন যেই থাকুক বের হতো সাথে। কিন্তু এভাবে কতদিন? একটা মানুষ তো সবসময় এভাবে থাকতে পারে না। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা। এক রাত্রে তার পাশের বাড়ির যে একটা ছেলে রয়েছে, মানে প্রতিবেশী, সেই বাড়িতে একটা ছেলে আছে, সে রাতের বেলা যখন বাসা থেকে বের হয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য, সে ভয়ঙ্কর চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন সেই ছেলের বাবা মা এসে ধরাধরি করে তাকে ঘরে নিয়ে যায়, জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পরে জিজ্ঞেস করা হয়, কি ব্যাপার, তুমি এরকম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেলা কেন? কিছু দেখেছিলে? ভয় পেয়েছিলে? বলে, হ্যাঁ, আমি দেখি আমাদের পাশের বাসার যেই বেড়া রয়েছে, আমরা এলাকায় বেড়া বলি, ওটা ওরকম দেয়াল ছিল না, বেড়াই ছিল। তো দেখছেন, ওই ছেলেটা দেখছেন যে ওই বেড়ার উপরে লম্বা, প্রায় 8-10 ফুট লম্বা, সাদা জুব্বা পরা একটা লোক দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্য দেখে ওই ছেলেটি ভয় পেয়েছিল। তো বিষয়টি লোকজন স্বাভাবিকভাবেই নিয়েছিল, কারণ হচ্ছে যে হয়তোবা রাতের বেলা এরকম ভয় কেউ পেতেই পারে। এই জন্য পরিবার থেকে তাকে এমনি হালকা ঝাড়ফুঁক করে মোটামুটি স্বাভাবিক হয়ে যায় আর কি সবকিছু। এরকম ঘটনা যেহেতু রেহানা আপুর সাথে মাঝে মাঝে ঘটছিল, তো রেহানা আপুর পরিবার চিন্তা করে যে এখানে আর থাকা যাবে না, আমরা রাজবাড়ি চলে যাই। তো রাজবাড়িতে উনি চলে আসেন ওনার পরিবারের সাথে, সবাই এখানে চলে আসেন। ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের নয় লিসেনার্স, এটি কিন্তু এই যে 2019 সালের ঘটনা। 20 সালের মাঝামাঝির দিকে এই শুরুটা হয়েছিল আর কি। তো রাজবাড়ি আসার পরে আরো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হন তারা। তার মধ্যে কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। ফার্স্ট যে ঘটনাটি তারা ফেস করেন, তো রেহানা আপু উনি রাতের বেলা মানে ওয়াশরুমে যাবেন। তো ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন। বের হওয়ার পর ওনার পরিবারের লোকজন সাথেই আছে, মানে ওনার বাবা সাথে গিয়েছে। যাওয়ার পরে তো উনি ওয়াশরুমে যাওয়ার পর দেখে আর কোনো সারা শব্দ নাই। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে, কোনো সারা শব্দ নাই। সবাই চিন্তিত হয়ে পড়ে, কি ব্যাপারে, 1 ঘন্টা তো অনেক দীর্ঘ সময়। সবাই ডাকাডাকি করে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। ডিসিশন হয় দরজা ভেঙে ফেলা হবে, যেহেতু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, বিপদ আপদ হতে পারে। যখনই দরজা ভেঙে ফেলা হয় তখন দেখা যায় ভেতরে কেউ নাই, ওয়াশরুম শূন্য, অথচ ভেতর থেকে দরজা লাগানো। কোথায় গেলেন তিনি? অথচ সেটা কিন্তু একদম দেয়াল করা, ছাদ করা পাকা ওয়াশরুম, কোনোভাবেই বাইরে বের হওয়ার কোনো উপায় নাই। চারদিকে হই হই রই রই পড়ে গেল, তিনি গায়েব হয়ে গেছেন। যেহেতু ওনার আগের থেকেই সমস্যা ছিল, আশেপাশের আত্মীয় স্বজনরাও সে বিষয়ে অবগত ছিলেন, সবাই খোঁজা শুরু করলেন। খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় না। অবশেষে আমাদের বেড়াডাঙ্গা এলাকা থেকে বেশ দূরে একটি মানে ঝোপঝাড়ের মতো আছে একটা জায়গা, ওই জায়গাতে ওনাকে একজন বয়স্ক লোক পড়ে থাকতে দেখেন। তিনি কাছে গিয়ে দেখেন যে রেহানা আপুর গলা দিয়ে রক্ত পড়ছে এবং উনি গড় গড় আওয়াজ করছেন। তো উনি রেহানা আপুকে দেখে চিনে ফেলেন। সাথে সাথে রেহানা আপুর বাবাকে ফোন দেন। ফোন দেওয়ার পরে রেহানা আপুর বাবা এবং আরো লোকজন নিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তাকে যখন একটু সুস্থ করা হয়, তাকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, ওয়াশরুম থেকে তুমি কোথায় চলে গিয়েছিলে? সে কিছুই বলতে পারে না। সে বলে, আমি ঢোকার সাথে সাথে আমার আর কোনো সেন্স নাই, পরে দেখি আমি ওই ঝোপের কাছে পড়ে আছি। তখন এই মুরব্বী আমাকে দেখতে পান এবং তোমাদেরকে খবর দেয়, তারপর তোমরা নিয়ে আসছো। এরপরে ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সেটি হচ্ছে রেহানা আপু যখনই বাইরে যেতেন, তখনই, সেই দিনের বেলা হোক রাতের বেলা হোক, তখনই সাথে কেউ না কেউ যেতেন। এটাই
বিভিন্ন লোকের নির্দেশনা ছিল, কারণ এই জন্য বিভিন্ন লোককে হুজুর, কবিরাজ, ওঝা তাদেরকে দেখিয়েছেন। তারা বলছেন যে সবাই বলেছেন উনি যেন একা কোথাও না যায়, 1 মিনিটের জন্য একা কোথাও ছাড়া যাবে না তাকে, তাহলেই বিপদ হয়ে যাবে। উনি একজন স্যারের পাশে প্রাইভেট পড়তেন, তো ওনার মা সাথে যেতেন, সারাক্ষণ বসে থাকতেন, আবার তাকে বাসায় নিয়ে আসতেন। তো এরকম ভালোই যাচ্ছিল, প্রথমে কোনো সমস্যা হচ্ছিল না। একদিন ওনার মায়ের বিশেষ কোন একটা কাজ পড়ে যায়, খুব জরুরি একটা কাজ পড়ে যায়। তখন রেহানা আপুকে বলে যে তুমি একটু কষ্ট করে বাসায় একা একা চলে আসো, যেহেতু বাসার পাশেই ছিল একদম সেই স্যারের বাড়ি, বেশি দূরে না, তুমি চলে আসো। তখন রেহানা আপু বলেছে যে ঠিক আছে, আমি চলে আসবো। আর রেহানা আপুর মাও চিন্তা করেছে যে তুই এতদিনে তেমন কিছু হয় নাই, এখন হয়তো বা সমস্যা নাই, আর এত এই সামান্য সময়ের জন্য কি হবে, দিনের বেলা কোনো সমস্যা হওয়ার কথা না। রেহানা আপু টিউশন শেষ করে বাসায় আসার পথে হঠাৎ করে ওনার মনে হয় উনি একটু দোকানে গিয়ে ওয়েফার কিনবেন। ওয়েফার নিশ্চয়ই চিনতে পেরেছেন, লম্বা লম্বা স্টিকের মতো এক ধরনের মিষ্টি খাবার, আমরা সবাই যেটা খুব পছন্দ করি। ওয়েফার কিনতে দোকানে গিয়েছেন উনি। ওয়েফার কিনে বাসায় আর উনি ফেরত আসেননি। দেরি হয়ে যাচ্ছিল যখন, তখন তার মা সেই স্যারের বাসায় যান। স্যার বলে ও তো অনেক আগে চলে গেছে। যখন বাসায় আসেনি তখন রেহানা আপুর আম্মা খুব চিন্তিত হয়ে পড়েন, কোথায় গেল, আবার কি বিপদ হলো। রেহানা আপুর মা তো পাগল হয়ে যান প্রায়, কোথায় হারিয়ে গেল। তখন ওই দোকানদার বলে যে ও তো আমার দোকান থেকে ওয়েফার কিনেছিল, তারপর তো বাড়ির দিকেই গেল। তখন রেহানা আপুর মা বুঝতে পারেন এইবার কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। চারদিকে খোঁজ লাগানো হয়, কোথাও পাওয়া যাচ্ছে না। রাতে 1টা বেজে যায়, তাও ওনাকে পাওয়া যাচ্ছে না। অবশ্যই ডিসিশন নেওয়া হলো যেহেতু পাওয়া যাচ্ছে না, থানায় জিডি করা হবে। জিডি করার জন্য তার পরিবারের সদস্যরা যখন রাজবাড়ী সদর থানায় যাওয়ার জন্য উদ্যত হন, তখন হঠাৎ করে একজন অটোরিকশা চালক, বেড়াডাঙ্গা এলাকারই, তিনি এসে রেহানাপুর বাসায় এসে খবর দেন যে রেহানাকে দেখা গেছে শিক্ষা অফিসের সামনে। কারণ আমাদের বেড়াডাঙ্গা এলাকাতেই মানে জেলা শিক্ষা অফিস আছে একই জায়গায়, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস দুটোই একই জায়গায়, ওইখানে সামনে তাকে দেখা গেছে। তখন রেহানাপুর বাবা বলছে যে তুমি তাকে নিয়ে আসলে না কেন? তখন তিনি বলছেন যে আমি তাকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু তার আচরণটা অস্বাভাবিক লেগেছিল, সে অটোতে ওঠে নাই, এই জন্য আমি দ্রুত আপনাদেরকে খবর দিয়ে গেলাম। তখন সবাই তাড়াতাড়ি সেখানে যায়, গিয়ে দেখে যে রেহানা আপু সেখানে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, রেহানা আপুর পুরো শরীর ভরা রক্ত আর রক্ত, অথচ ওনার শরীরে কোথাও কোনো কাটা দাগ নেই, কিন্তু পুরো শরীর ভরা রক্ত এবং ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ তার শরীর দিয়ে। তাকে দ্রুত প্রিয় লিসেনার, স্বাগতম বুথ এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9টা 30 এখানে ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভৌতিক ভিডিও নিয়ে। ফ্রেশ করানো হয়। ফ্রেশ করানোর পর তাকে জিজ্ঞাসা করা হয় কি ঘটেছিল। রেহানা আপু বলেন তিনি যখন ওয়েফার কিনে বাসার দিকে ফিরছিলেন, হঠাৎ করে একটি আলোর ঝলকানি উনি চোখে দেখতে পান। তারপরে উনি আর কিছুই দেখেননি। দীর্ঘক্ষণ তার কিছু মনে নাই বা ওনার কোনো সেন্স ছিল না। যখন সেন্স ফেরে তখন দেখে যে একটি দ্বীপের উপরে উনি বসে আছেন, চতুর্দিকে শুধু রক্ত আর রক্ত, মনে হচ্ছে রক্তের সাগর। সেই সাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ এবং চারদিকে রক্তের সাগর এবং ঢেউ খেলছে সেই রক্তের সাগরে। এবং সেই দ্বীপে তিনি একা নন, ছোট ছোট অনেকগুলো কুকুরের বাচ্চা রয়েছে। এবং কুকুরের বাচ্চা কিন্তু স্বাভাবিক কুকুরের বাচ্চার মতো নয়। এই কুকুরের বাচ্চার মাথাগুলো ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বড় এবং দাঁতগুলো ছিল অনেক বড় বড় লম্বা এবং চোখগুলো ছিল লাল লাল। তারা রেহানা আপুর চতুর্দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছিল, তার জামা ধরে কামড় দিয়ে টানছিল এবং চেষ্টা করছিল সেই রক্তের সমুদ্রের মধ্যে তাকে নামিয়ে নিতে। অনেকক্ষণ ধরে চেষ্টার পর যখন ওই কুকুরের বাচ্চাগুলো কোনো এক কারণে তাকে নিয়ে যেতে পারছিল না ওই সমুদ্রের মধ্যে, হঠাৎ করে রেহানা আপু চোখের সামনে আবারও একটা আলোর ঝলকানি দেখতে পান এবং তারপরে নিজেকে আবিষ্কার করেন জেলা শিক্ষা অফিসের সামনে। এরপর বেশ আরো ভালো ভালো কিছু তান্ত্রিক কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। এরপরে
বেশ দূর থেকে একজন খুব ভালো কবিরাজ আসেন। তিনি এসে একটি পরীক্ষা করেন। সেটি হচ্ছে একটি কাচের পাত্রের মধ্যে, একটি কাপের মতো একটি পাত্র, সেই পাত্রের মধ্যে একটি গাছের পাতা, শুকনা পাতা উনি পানির মধ্যে দেন। দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই কাপের মধ্যে যেভাবে পানির পাক হয়, যেভাবে পানিতে সাইক্লোন হলে যেরকম হয় আর কি, আমরা অনেক সময় নদীতে পানির পাক দেখি, কাপের মধ্যে ওরকম পানির পাক শুরু হয়ে গেছে এবং পানিটা আস্তে আস্তে কালো থেকে আরো ঘন কালো হয়ে যাচ্ছে এবং ওই পানির মধ্য থেকে এক ধরনের ধোঁয়া সবার সামনে বের হয়ে যায়। তখন ওই কবিরাজ বলে যে এর সাথে যে ভয়ঙ্কর একটা জিনিস লেগে গেছে, এ সহজে যাবে না। তবে রেহানাকে অনেক আগেই এই ভয়ঙ্কর জিনিসটা নিয়ে যেত, কিন্তু একটি শুভ শক্তি যেটি তাকে বারবার সেভ করছে, প্রত্যেকবার তাকে সেভ করে, নিতে গিয়েও নিতে পারে না, প্রতিমধ্যে রেখে তাকে চলে যায়। ওই একটা ভালো শক্তির কারণে এখনো সে বেঁচে আছে। প্রিয় লিসেনার্স, এই ভালো শক্তি হচ্ছে সেই শক্তিটা রেহানা আপু প্রায় 96তম দিনে যে সাদা জুব্বা পরা একটি অবয়বকে দেখেছিলেন, যে এসে বলেছিল তুমি এই কাজটি করো না, এটি হচ্ছে সেটি। এবং রেহানা আপুরা যখন অম্বিকাপুর থাকতেন ফরিদপুরে, তার পাশের বাড়ির প্রতিবেশী সেই ছেলেটা রাতের বেলা যে সাদা যে অবয়বটা দেখেছিলেন, সেটিও ছিল সেই ভালো শক্তি। কারণ এই ভালো শক্তিটা সবসময় রেহানা আপুকে সেভ করার চেষ্টা করত। কিন্তু তার বয়স ছিল অনেক কম, সে ছিল দুর্বল প্রকৃতির, কিন্তু ওই ভয়ঙ্কর কালো অশুভ শক্তিটা ছিল, তার বয়স অনেক বেশি ছিল এবং সে ছিল খুবই শক্তিশালী, যার কারণে শুভ শক্তি তার সাথে অতটা পেরে উঠত না। কিন্তু না পেরে উঠলেও ওই শুভ শক্তির প্রচেষ্টায় রেহানা আপুর জীবন নাশ করতে পারেনি এবং তাকে সেই অচিন দেশেও নিয়ে যেতে পারেনি। কবিরাজরা বলেছে তাকে কখনো একা ছাড়া যাবে না। এখনো পর্যন্ত তার সাথে এই ঘটনা ঘটে চলছে এবং তিনি কখনো বাসার থেকে একা বের হন না। যখনই বাসার থেকে বের হন বা কোথাও যান, সাথে সবসময় লোক থাকে। একজন হুজুর সেই অশুভ শক্তিকে হাজির করেছিল, তাকে বলেছিল তুমি এই মেয়ের পিছনে কেন লেগেছো, তুমি চলে যাও। তখন সেই অশুভ শক্তি বলেছিল আমি তো এই মেয়ের কাছে আসি নাই, সেই তো আমাকে ডেকে নিয়ে এসেছে, সে যেহেতু ডেকে নিয়ে এসেছে আমি আর যাব না। প্রিয় লিসেনার্স, এই কারণে অনেক চেষ্টার পরেও এই অশুভ শক্তিকে তার কাছ থেকে বিতাড়িত করা যাচ্ছে না। তিনি ভয়ঙ্কর একটা অস্বাভাবিক রকমের জীবনযাপন করছেন, লেখাপড়া করছেন যদিও উনি, কিন্তু এটা কোনো আসলে স্বাভাবিক মানুষের জীবন নয়। এই জন্য আমি সবসময় বলি, আগেও বলেছি, এখনো বলছি, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে উৎসাহী হয়ে প্যারানরমাল কোনো বিষয়ে আমরা যেন হাত না বাড়াই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে, এবং আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুদীপ্ত। আসলে ইনফ্যাক্ট আজকে আসছি ঘোড়াশাল থেকে। আপনি ঘোড়াশাল থেকে এসেছিলেন? আপনার ঘটনাটা নিশ্চয়ই ঘোড়াশালের, না? হ্যাঁ, ঘোড়াশাল সরকারি কলোনির। ওকে, শুনি। আচ্ছা, তো ঘটনাটা সেপ্টেম্বর মাসের। ঘটনাটা যে ফ্যামিলির সাথে ঘটে ও 5 জন ফ্যামিলি মেম্বার। তো সবচেয়ে ছোট যে ছেলেটা, তো ওই ফ্যামিলি মেম্বারের মধ্যে বড় ভাই, বড় আপু এবং সেই ছোট ছেলে। তো ছেলেটির নাম শাওন। তো ঘটনার শুরুতে একটু বলে নেই যে শাওন ছেলেটা খুবই মিক মাইন্ডেড। সে মানে খুব কম কথা বলে, সবার সাথে মিশলেও সে খুব লিমিটেড ভাবে বাইরে যায়, সে খেলাধুলা করে অ্যাজ ইউজুয়াল, খুব নর্মাল। তো ছোটবেলা থেকে ও একটু ভীতু প্রকৃতির ছিল, যে সন্ধ্যাবেলা দেখা যায় যে খেলতে গেলে যখন সন্ধ্যা হয় তখন বাসায় উঠতে গেলে ওর মাকে ডাক দেয় সিঁড়ির থেকে, যে মা এসে বাসায় নিয়ে যাও। তো ঘটনা যেদিন, ওই দিন রাত্রে একটা ফ্যামিলি অ্যাজ ইউজুয়াল যেভাবে ঘুমায় রাত্রে 11:30 থেকে 12টা পর্যন্ত মধ্যে, তো আন্টি কি করে যে ওকে অ্যাজ ইউজুয়াল ওর বিছানা রেডি করে দিয়ে ঘুমাতে যেতে বল। তো রাত্রেবেলা আন্টি জাস্ট ফিনিশিং এর জন্য একবার কিচেনে যায়। কিচেন থেকে ফেরার পথে দেখে যে ডাইনিং রুমে শাওন দাঁড়িয়ে আছে এবং জানালা দিয়ে বাইরে তাকিয়ে। তো প্রথমে বলে যে কি ব্যাপার, তুই এখনো ঘুমাস নেই? কিছু না, আম্মু পানি খাবো। তো ঠিক আছে, তুই রুমে যা, আমি তোর জন্য পানি নিয়ে আসছি।
তো আন্টি তার ছেলেকে রুমে পাঠায়। আন্টি এক মগ পানি নিয়েও যায় রুমে, শাওনকে দেয়, শাওন খায়। তো খাওয়ার পরে ওকে ওই দিন রাত্রেবেলা রুমে রেখে আসে, মশারি কমপ্লিট করে, বিছানা কমপ্লিট করে ওকে ঘুমাতে দিয়ে আসে। তো রাত্রের বেলা হয় কি যে 1:30 থেকে 2টার দিকে আন্টি আরেকবার যায়। আন্টি আরেকবার বের হয়, বের হওয়ার পরে সেম দৃশ্য যে শাওন ডাইনিং রুমে বাইরের দিকে তাকিয়ে আছে। তো বলে যে কি ব্যাপার, তুই এখনো ঘুমাসনি? এটা বলার সাথে সাথে ও কি হয় যে দৌড় দিয়ে ওর যে রুমে ঘুমাতো ওই রুমে ফিরে আসে। তো রাত্রে ওই দিন খুব খারাপ কিছু ঘটে, যে ওই দিন রাতে 2টোর দিকে আশেপাশ থেকে শোনা যায় অনেক আঙ্কেল আন্টি মানে জোরে জোরে আম্মু আব্বু বলতে শুনেছিল। আর ফিনিশিং রাত্রেবেলা যেটা হয় যে একটা ফ্যামিলির নর্মাল ঘুমানোর সময় দরজা আটকিয়ে ঘুমাবে। আর আমাদের ঘটনাটা শুনি, আপনি যেভাবে আমাকে বলেছিলেন সেভাবে প্লিজ একটু আচ্ছা। বলেন। তো রাত্রেবেলা হয় কি যে যখন ছেলে শোয়ার পরে সামথিং ওর রুমে এক্সিস্টেন্স একটা থাকে। তো ওই ওকে একটা কিছু ক্যারি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রাতে তো কেউ কোনো কিছু টের পায়নি। সকালবেলা পিছনে বিল্ডিং এর এক আঙ্কেল সকালে নামাজের পরে আসে, এসে বাসায় নক করে। নক করার পরে বলে যে আন্টি অ্যাজ ইউজুয়াল দরজা খোলে আঙ্কেলকে সাথে নিয়ে। তো বলে কি এত সকালবেলা কি হয়েছে? পরে বলে যে আপনাদের ছেলে তো নিচে পড়ে আছে। তো সকালবেলা দরজা খোলার আগে এত রুম টুম চেক করে ওরা যায়নি, বলে যে না আমার ছেলে আমার রুমে আছে, আমাদের রুমে ঘুমাচ্ছে। পরে বলে না আসুন, আপনি নিচে আসুন, নিচে এসে দেখে যান। তো নিচে গিয়ে দেখে যে আসলেই শাওন পড়ে আছে, ওর শরীরের শার্টগুলো ছেঁড়া। আর এই ছেলেটা রাসেল ভাই আসলে কিরকম যে আমরা যদি ধস্তাধস্তি করে ছিঁড়ি, এটা আসলে সে ছেঁড়া না। আমি যদি রেসি দিয়ে আপনার শার্ট বা টি শার্টে পোজ দেই, অথবা কোনো কিছু যদি আপনাকে খাঁচি দেয়, স্ক্র্যাচ করে, তাহলে এটা ছিল অনেকটা হার্মটা ওই রকম। আর ওর জিহ্বাটা যে খুব খারাপ ভাবে ড্যামেজড ছিল, আর মাথার এই সাইডে অনেক ব্যথা পায়। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি পার্ট যেটা ওর ফিমার, বাম পায়ের ফিমার, এই ফিমারের হাড় কিন্তু খুব শক্ত। এটা নর্মালি একটা মানুষের পক্ষে মোটেও ভাঙা সম্ভব না, যদি এটার উপর দিয়ে কোনো গাড়ি বা না যায়, অন্য কিছু না যায়। তো এই ফিমারটা ভাঙা ছিল। ওর বাম পা এখনো পুরোপুরি হাঁটতে পারে না, ও ক্রাচ ইউজ করে। আমি একটু ঘটনাটা আপনি আমাকে যেভাবে বলেছেন আমি একটু সবাইকে বলি। সেটা হচ্ছে যে আপনি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং আপনি বলেছিলেন যে হসপিটালে আমরা সবাই তাকে তাকে হসপিটালে খুব গিয়ে খারাপ দেখি। অবস্থায় নিয়ে যাওয়া হয় এবং সেইখানে গিয়ে এই ছেলেটাকে আপনারা যেভাবে পান সেটা হচ্ছে সেই ছেলেটার মোটামুটি সমস্ত শরীরেই ড্যামেজড এবং প্লাস্টার করা ছিল। এবং তাকে ওইখানকার ডাক্তাররা মানে যখন সচেতন তখন চেতনা ফিরে পাওয়ার পর জিজ্ঞেস করেছিল যে তোমার কি হয়েছিল। সে প্রথম যে কথাটা বলে সেটা কি বলে? সে বলে যে আমি একটা জিনিসই ফিল করতে পারি, সেটা হচ্ছিল সামথিং আমাকে ডাক দিয়ে কোলে করে নিয়ে যায়। এরপর আমার ঘুম ভাঙে, আমি নিজের শরীরকে এত ড্যামেজড অবস্থায় নিচে দেখতে পাই। ওকে, এখন বলেন যে ওনাকে আসলে কিভাবে পাওয়া গিয়েছিল, ওই জায়গাটার বর্ণনা দেন। আপনি বলেন অলরেডি আপনি বলেছেন যে আপনার শার্ট স্ক্র্যাচ করা ছিল, এরপরে আপনি বলেছেন যে তার জিহ্বায় ওনাকে ঝামেলা ছিল, এবং তারপরে আপনি একটা জিনিস মনে হয় মিস করেছেন, যে আপনি বলেন যে ছাদ থেকে যদি এটা বলছি আমি। তো ওরা যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং থেকে যদি আমি মানে উপর থেকে যদি কেউ কিছু জিনিস ফালাইও, এত দূরে যাওয়া সম্ভব না, ঠিক আছে, যদি আমি ফোর্স দিয়ে না ফালাই। তো ছেলেটা নর্মালি যে জায়গায় পড়েছিল আর যে ইনসিডেন্ট যে জায়গায় হয় ওটা আমরা দেখলে বুঝতে পারবেন যে মানে মাটিতে 2 থেকে 3 ইঞ্চি গর্ত ছিল, যেরকম যেন ওকে কেউ কোনো কিছু দিয়ে ফোর্স করে একদম মাটির মধ্যে গেঁথে দেওয়ার ট্রাই করে। আর পুরো শরীরের অবস্থা খুবই ড্যামেজড ছিল, সকালবেলা স্ক্র্যাচ ছিল, এগুলি। আপনাকে অনেক ধন্যবাদ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। তো দর্শক, সময় না নিয়ে নষ্ট করে সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের প্রথম গল্পে। আর প্রথম গল্পটি লিখছেন রাহুল চন্দ্র। তার গল্পটি আমরা এখন পড়ব। সে লিখছে, অল্প একজন ব্যাংকার, কাজের চাপে তার ফিরতে প্রায় অনেক রাত হয়ে যায়। কিন্তু সেদিন ছিল আমাবস্যার রাত, আর তার উপর ট্রেনের শিডিউল বিপর্যয়। শিয়ালদহ মেন লাইনের এক পরিত্যক্ত প্রায় স্টেশনে সে একা দাঁড়িয়েছিল। তখন ঘড়িতে রাত 12:15। স্টেশনটা ছিল অদ্ভুত রকমের নিঝুম। স্টেশনের একটা মাত্র আলো টিম টিম করে জ্বলছিল আর মাঝে মধ্যেই তক করে নিভে যাচ্ছিল।
স্টেশনে অর্ক ছাড়া আর একজন মানুষ বসেছিল। লোকটার গায়ে একটা ময়লা চাদর, মুখটা ছায়ায় ঢাকা। অর্ক লোকটার পাশে গিয়ে বসলো এবং বিরক্ত নিয়ে জিজ্ঞাসা করলো, দাদা, লাস্ট ডাউন লোকালটা কি আর আসবে না? লোকটা কোনো উত্তর দিল না, শুধু একটা শুকনো কাশির শব্দ করলো। অর্ক লক্ষ্য করলো লোকটার গায়ের চাদরটা থেকে একটা ব্যবসা পচা গন্ধ আসছে, যেন অনেক দিন ধরে কোনো বদ্ধ ঘরে রাখা হয়েছিল চাদরটাকে। হঠাৎ অনেক দূর থেকে একটা ট্রেনের বাঁশির শব্দ শোনা গেল। অর্ক হাঁপ ছেড়ে বাঁচলো। কুয়াশা চিরে একটা ট্রেনের আলো দেখা যাচ্ছে স্টেশনের প্রথম লাইনে। কিন্তু ট্রেনটা যখন স্টেশনে এসে থামলো, অর্ক অবাক হয়ে দেখলো এটা কোনো আধুনিক ট্রেন নয়, পুরোনো দিনের কাঠের কামড়াওয়ালা ট্রেন, আর যার ভিতরে অন্ধকার, কোনো যাত্রী নেই, কোনো গার্ডও নেই। ট্রেনটা থামতেই সেই চাদর মুড়ি দেওয়া লোকটা উঠে দাঁড়ালো। সে অর্কর দিকে না তাকিয়েই কামরার উঠে গেল। অর্ক তাড়াহুড়ো করে পাশের কামরায় উঠে পড়ল। ট্রেনের ভিতর চড়তেই দরজাটা থপ করে বন্ধ হয়ে গেল। অর্ক কামরার ভিতরে বসে লক্ষ্য করলো জানালার বাহিরের দৃশ্যটা অদ্ভুত। ট্রেনটা কোনো পরিচিত স্টেশনে থামছে না, বাহিরে কেবল ঘন জঙ্গল আর মাঝে মধ্যে আগুনের ফুলকি। ট্রেনের গতি বাড়ছে আর সেই ট্রেনের দেওয়ালগুলো যেন পচতে শুরু করছে। কাঠের দেওয়াল থেকে কালো কালো আঠালো রস গড়িয়ে পড়ছে। অর্ক ভয় পেয়ে পাশের কামরায় গিয়ে দেখলো সেই লোকটার খোঁজে। সে দেখলো লোকটা জানালার দিকে তাকিয়ে বসে আছে। অর্ক কাপা গলায় বলল, দাদা, এটা কি ট্রেন? কোথায় যাচ্ছে? কতক্ষণ লাগবে পৌঁছাতে? লোকটা এবার ধীরে ধীরে তার চাদর সরালো। যা দেখলো অর্ক, তা তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো উপক্রম হলো। লোকটার মুখে কোনো মাংস নেই, কেবল একটা কঙ্কাল সার খুলি। তার চোখের কোড়া নীল রঙের দুটো আগুনের শিখা চলছে। সেই কঙ্কালটা ফিসফিস করে বলল, এই ট্রেনটা কোথাও যায় না অর্ক বাবু, এটা কেবল তাদেরই নেয় যাদের সময় ফুরিয়ে এসেছে। তুমি যে স্টেশনে দাঁড়িয়েছিলে সেটা 20 বছর আগেই বন্ধ হয়ে গেছে, একটা বড় দুর্ঘটনায়। তুমি কি লক্ষ্য করোনি তোমার হাত ঘড়িটা 12টা বাজে 15টায় থেমে গেছে? অর্ক আতঙ্কিত হয়ে নিজের ঘড়ির দিকে তাকালো। সত্যি ঘড়িটা অচল। সে জানালার কাছের দিকে নিজের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করলো, কিন্তু জানালার কাছের ওপাশ থেকে কোনো প্রতিচ্ছবি আসতেছে না। সে এখন এই ট্রেনের একটা অংশ। ট্রেনটা এবার এক গভীর অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ঢুকে প্রবেশ করলো। কামরার ভিতরে চিৎকার শোনা যেতে লাগলো, লক্ষ লক্ষ মানুষের আর্তনাদ, যারা এই ট্রেনের যাত্রী হয়ে হারিয়ে গেছে। অর্ক অনুভব করলো তার নিজের শরীরটাও ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে কদমগাছি স্টেশনের লাইনের পাশে অর্কর পিটকেস পড়ে থাকতে দেখা যায়, কিন্তু অর্ক কোনো হদিস মেলেনি। গ্রামবাসী বলে, আমাবস্যার রাতে যারা ওই পুরনো স্টেশনে ভুল করে দাঁড়িয়ে পড়ে তাদের জন্য একটা ছায়া ট্রেন আসে। যেই ট্রেনটা কোনো গন্তব্য নেই, কোনো ঠিক নেই, কোনো যাত্রী নেই, কোনো কিছুই নেই, শুধুমাত্র একটি ট্রেন, ট্রেনের শব্দ আর কয়েকটি বগি। কিন্তু যারা ভুল করে সেই ট্রেনের মধ্যে উঠে পড়ে তাদের আর কোনো হদিস পাওয়া যায় না, তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কিন্তু অর্কর আসলে খুব চালাক ছিল। সে ট্রেন থেকে যখন আসলে লাফ দিয়েছিল, লাফ দেওয়ার পর সে পুকুরে মানে পাশে থাকা পানির ধারে পড়েছিল এবং অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর যখন দিনের আলো চারদিকে ছড়িয়ে পড়ল, তখন অর্ক তার জ্ঞান ফিরে পেল এবং কোনোভাবে সে একটা বাড়ি ঢুকে তার যে রাতের ঘটনা সেই ঘটনাটি বলল, এবং তারা আসলে তাকে অনেক মানে ধন্যবাদ জানালো এবং অনেক আতঙ্কিত মানে অবাক হয়ে গেল যে যেই ট্রেনটার মধ্যে আসলে কেউ ফেরে না, বা যারাই যেই রাতের বেলা সেই ট্রেনটার মধ্যে ওঠে তারা আর ফেরে না, কিন্তু অর্ক তার নিজের শরীরটা পেয়েছে, এখন সে ভালো আছে।
সবকিছু মিলে আসলে অর্কর এরকম একটা ভাগ্য দেখে তারা অনেক বেশি আনন্দিত হলো এবং পরবর্তী সময় অর্ককে তাদের নিজের বাড়িতে ফিরে দিয়ে আসলো এবং সেই ট্রেন স্টেশনটায় গিয়ে সে দেখলো আসলে সেখানে আলো বা মানুষ চলাফেরার জায়গা বা কোনো কিছুই নেই সেখানে। দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা একটা স্টেশন ছিল কেবলমাত্র। যাই হোক, গল্পটি ছিল আমাদের এতটুকুই। আমরা চলে যাচ্ছি আবার আমাদের প্রথম অতিথির কাছে তার শেষ ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা শুরু করবেন। হাই লিসনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। আসলে আমি আমার শেষ ঘটনা চলে যাই। আমি ঘটনাকে আমার কাজিন অলিকে ধন্যবাদ জানাই। তো আসলে ভাই ঘটনাটি আমি এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি, তো আমি এখন যে ঘটনা বলবো সেটা হচ্ছে একটি টুপির কারখানাকে নিয়ে, এবং সেখানে এমব্রয়ডারি করা হয় টুপির উপরে। তো আমি কয়েকটা উইকস আগে একবার এসে রেডিও ফুর্তিতে ভূত এফএম এসে এই কারখানার কয়েকটা ঘটনা বলে গেছিলাম। তো আমি এখন যে ঘটনা বলতেছি সেটা ওই কারখানাকে নিয়ে, এবং এটা রিসেন্টলি মাসখানেক আগে ঘটেছে। তো কারখানাটি হচ্ছে আমার কাজিন ডলার ও আর এক ফ্রেন্ডের পার্টনারশিপ ওই কারখানাটা। তো কারখানাটার বর্ণনা আমি এর আগেও দিয়েছিলাম, আমি আরেকবার বলছি। কারখানার বর্ণনা হলো কারখানাটি শহীদনগর জেলার শহীদনগর এলাকার কোন একটি জায়গায়, এবং এটা ওই বিল্ডিং এর ছাদে অবস্থিত কারখানাটি, এবং বিল্ডিংটা হচ্ছে 4 তলা বিল্ডিং। তো কারখানাটার যে পাশটা ছিল ছাদের ঠিক তার উল্টো দিকে, ছাদের উল্টো পাশে ছিল টয়লেটটা ছিল। তো ছাদে একটা রুমে আমার কাজিনের আরেকজন যে পার্টনার ছিল সে থাকতো তার ফ্যামিলিকে নিয়ে। তো একদিনকার ঘটনা, কিছুদিন আগের। তো যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে সানোয়ার। তো সে কারখানা থেকে বের হয়, কাজ করা থেকে বের হয়, সে টয়লেটে যাওয়ার জন্য বের হয়। তো টয়লেটের দিকে সে যেতে থাকে আস্তে আস্তে। তো যখনই সে টয়লেটটার কাছে যায়, তো ঠিক পিছন দিক থেকে পাঞ্জাবি পরে একটু খুব উঁচু লম্বা একজন খুব ভালো স্বাস্থ্যের অধিকারী কেউ একজন এসে তাকে ক্রস করে সেই টয়লেটে ঢুকে যায়, এবং তার কাছে খুব অবাক লাগে যে আমি যেতেছিলাম, কে এসে ক্রস করে আমাকে টয়লেটে ঢুকলো। তখন সে দেখলো যে পাঞ্জাবি পরা তো তাদের কারখানায় কেউ ছিল না, এবং সে সময় 7 কি 8 জন কর্মচারী সে কারখানায় কাজ করতেছিল, যার সাথে ঘটনাটি ঘটে ওই সানোয়ার এবং তার সাথে আরো কয়েকজন। তো সে দরজার পাশে কতক্ষণ দাঁড়ায় ছিল, 10-15 মিনিট। তারপর সে কারখানাটার মুখের দিকে, মানে কারখানার রুমের যে দরজাটা আছে এবং তার সাথে হচ্ছে সিঁড়ি ঘরটা, উনি সেই পাশটা এসে দাঁড়ায়। তো দাঁড়ায় মোবাইল ফোনে গান শুনতে থাকে, কিন্তু উনার কথা হচ্ছে যে অনেকক্ষণ সময় এর মাঝখানে স্পেন্ড হয়ে যায়। তো প্রায় আধা ঘন্টা তারও বেশি, 35-40 মিনিট সময় দাঁড়িয়ে আছেন সেখানে। তো এই সময় ঠিক কারখানার আরেকজন কর্মচারী বের হয়। তো বের হয় বলতেছে যে সানোয়ার ভাই আপনি কি করতেছেন এখানে? তো বলতেছে এরকম আমি টয়লেটে যাবো, কিন্তু যাও না, কে জানি একজন গেছে টয়লেটের ভিতরে এখনো বেরোতেছে না পাঞ্জাবি পরা। তখন সে কর্মচারী বলতেছে যে ভাই আমাদের কারখানায় তো কেউ পাঞ্জাবি পরে আসে নাই, ঠিক আছে। তখন উনি বলতেছে হয়তো বা নিচের ফ্ল্যাট থেকে কেউ আসছে, যে টয়লেট খালি না পেয়ে উপরে চলে আসছে, তাই হয়তো বা ভিতরে গেছে। তো ওই ছেলেটা বলে আচ্ছা ঠিক আছে। তুমি বলতেছে যে আমিও টয়লেটে যাবো। তো দুজনই দাঁড়া কথা বলতে থাকে। তো ওই কর্মচারীটা যখন আসে তারও প্রায় 20 কি 25 মিনিট। তো টোটাল সানোয়ার যেটা বলে সেটা হচ্ছে প্রায় ঘন্টাখানেক সময় হয়ে যায় তারা দুজন সেখানে বাইরেই দাঁড়ায় আছে, কিন্তু ভিতর থেকে কোনো সাউন্ড আসছে না এবং কেউ বেরো হচ্ছে না। তো তখন ওই পরে যে ছেলেটা আসে, তো সে বলে যে সানোয়ার ভাই আসলে কি কেউ ভিতরে গেছে নাকি আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন? তখন সানোয়ার বলে যে আমি কেন ফাইজলামি করবো তোমার সাথে, আমি নিজেও দাঁড়ায় আছি। তখন সেই ছেলেটা গিয়ে সেই বাথরুমের দরজাটাকে একটু মানে শিওর হওয়ার জন্য জাস্ট একটু নক করে। যেই সে নক করতে যায় তখন দরজাটা মানে লাগানো ছিল না, ধীরে ধীরে দরজাটা খুলে যায়। মানে সে খুব অবাক হয়ে যায় সানোয়ার এটা দেখে। সানোয়ারকে বলতে থাকে যে কি ভাই আপনি আমার সাথে ফাইজলামি করলেন না, দরজা তো খোলা, বাথরুমের ভিতরে কেউ নেই। তখন সানোয়ার বলতেছিল যে বিশ্বাস করো আমার সামনে ঢুকছে একজন এবং আমি এখানে দাঁড়ায় আছি, যদি সেই টয়লেট থেকে কেউ বের হয় তাহলে অবশ্যই তাকে ফেস করেই সে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, অথবা যদি কারখানার কর্মচারী কেউ হয় তো তাকে অবশ্যই তাকে ফেস করেই কারখানার ভিতরে ঢুকতে হবে। কিন্তু মানে ওই রকম কেউ ছিলই না, বাথরুমে কেউ ছিলই না। তো তারপরে এই ঘটনা ঘটার পর যখন সে তার যে মালিক, যে আমার কাজিন ডলারের কাছে শেয়ার করে, তো সে তাদেরকে বলে যে ওকে বলতে ভুলে গেছিল যে ওর কারখানা নিয়ে এর আগে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে। তো আমি রাসেল ভাই ওর মুখে আরো কিছু ঘটনা শুনি যে এরকম টুপির কারখানা রিলেটেড অনেক জায়গায় এরকম বিভিন্ন প্যারানর্মাল বিভিন্ন ঘটনা ঘটে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। ইনি এই মাত্র আমাদেরকে জয়েন করেছেন। শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। জি, আমি তানভীর, আমি লালমাটি থেকে এসেছি। তো আজকে যে ঘটনাগুলো বলবো আসলে সবকিছু লালমাটিকে নিয়েই। তো আমরা জানি লালমাটিতে একটা মসজিদ আছে, বিবি মসজিদ নামে পরিচিত। তো ওই মসজিদটা যেটা হয় যে মসজিদের পাশে একটা পুকুর রয়েছে। তো পুকুরে প্রায় সবকিছু মাঝামাঝি দেখা যাচ্ছে কিছু রহস্যজনক ঘটনা হয়ে থাকে। তো মসজিদটা আসলে প্রায় 200 বছরের পুরাতন।
এক এক সময় এক একজন বিভিন্ন রকমের কথা বলে থাকে। তো আমাদের নিজস্ব একজন ড্রাইভার ভাই আছেন, উনি হচ্ছে হারুন ভাই। তো উনি এখানে থাকেন প্রায় 92 সাল থেকে। তো যেটা হয়েছে যে ওনার কাছে শুনেছি আমরা, তো পুকুরে যেটা হয়, পুকুরের ঠিক পূর্ব পাশেই একটা তাল গাছ রয়েছে। তো ওই তাল গাছের ওখান থেকে যারা এই আপনার পানিতে বা গোসল করতে নামতো বা দুপুরের সময় যখনই গোসল করতে নামতো তাদেরকে টান দিয়ে নিয়ে যাওয়া হতো, এবং টান দিয়ে নিয়ে যাওয়ার সময় পরবর্তীতে তাদেরকে কোনোভাবেই খুঁজে পাওয়া যেত না। তো পুকুরের ঘটনা শুধু এখানেই না, এবং পুকুরের ঘটনার পাশাপাশি এখানে একটা পাশে একটা বাসা রয়েছে। তো ওই বাসার ওখানে পুরাতন একটা বাসা ছিল। তো বাসাটা প্রায় ডুপ্লেক্স একটা বাসা ছিল, এবং এই ডুপ্লেক্সের বাসা যেটা হয় যে ওখানে একটা বাচ্চা ছিল। তো ওই বাচ্চাটা স্কিপিং খেলতে খুব পছন্দ করতো। সাধারণত আমরা দেখি যে আমাদের ছোটবেলায় বাচ্চারা প্রায় বিভিন্ন সময় স্কিপিং খেলে থাকে। তো আনফরচুনেটলি ওই দিন যে ঘটনাটা ঘটেছে, বিকালের দিকে বাচ্চাটা তার ঘরে স্কিপিং খেলছিল, এবং স্কিপিং খেলার সময় হঠাৎ করেই তার স্কিপিং এর দড়িটা ফাস্ট লেগে আপনার ফ্যানের সাথে লেগে যায়। তো ফ্যানের সাথে লেগে যাওয়ার পরে তার সাথে সাথে অন দ্য স্পট ডেথ হয়, এবং ডেথ হওয়ার পরে সে মারা যায় সেখানেই। তো তারপরে ওখানে একটা নতুন বাসা মানে তৈরি করা হয়ে থাকে, এবং একটা অ্যাপার্টমেন্ট হয়। তো অ্যাপার্টমেন্টে নিয়ে কিছু ঘটনা রয়েছে। সেই অ্যাপার্টমেন্টটা আসলে আপনার একেবারে নতুন বলা যাবে না, প্রায় 6-7 বছরের একটা পুরাতন অ্যাপার্টমেন্ট। তো কিছুদিন আগে প্রায় মাসখানেক হলো যে রাত 3টার দিকে 3 তলার এক ঘটনাটা। তো দেখা যাচ্ছে যে আন্টি যখন ঘুম থেকে উঠেছিলেন, যে ঘুম থেকে ওঠানোর পর দেখা যায় ড্রয়িং রুম থেকে হঠাৎ করে একটা বাচ্চা দৌড়িয়ে মাস্টার বেডরুমে চলে গেল। তো মাস্টার বেডরুমে যাওয়ার পর আন্টি অনেক কান্নাকাটি করেছিলেন এবং অনেক ভয় পেয়েছিলেন। তো এই ধরনের ঘটনা তো হওয়ার কথা না, এবং অনুচিত এই ধরনের ঘটনাগুলো। তো পরে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে বাচ্চাটা যখন মারা গিয়েছিলেন এবং বাচ্চাটার আসলে অপমৃত্যু হয়। তো এই অপমৃত্যুর কারণেই হয়তো বা বাচ্চাটা ওখান এক জায়গা থেকে এক জায়গায় দৌড়িয়ে যায়। এবং আর একটা কথা বলতে চাচ্ছি আমি এখানে, আমরা ফ্রেন্ডরা মিলে প্রায় রাত্রেবেলা কাজ করি। তো ওখানেও আরেকটি বাসের ঘটনা যে আমরা যখন ফ্রেন্ডরা মিলে রাত্রেবেলা কাজ করি, দেখা যায় যে রাত্রেবেলা 3টা-4টা 5টা পর্যন্ত কাজ করতে হয়। তো এই কাজ করার মাঝখানে যেটা হয় যে বেসিক্যালি 3টার থেকে আপনার ওই বাসাটা হচ্ছে 6th ফ্লোর। তো 3টার দিকে ছাদের মধ্যে বিভিন্ন রকম হাঁটা শব্দ পাওয়া যায়, এবং হাঁটা শব্দটা যে ধাপ 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 করে হাঁটা শব্দ হচ্ছে। তো আমরা যখন চিন্তা করি যে প্রতিদিন তো এই ধরনের হাঁটা শব্দ হওয়া অনুচিত, এই ধরনের হাঁটা শব্দ কেন হবে। তো আমাদের ওখানে অ্যাপার্টমেন্টে যারা ছিলেন সিকিউরিটি গার্ড, তাদের সাথে আমরা কথা বলি, যা জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এখানে কি কেউ থাকেন ছাদে। তারা বললেন যে না, এই ধরনের ছাদে তো কেউ থাকেন না, আমরা জাস্ট এখানে প্রতিদিন চেক করা হয়, কেউ থাকা অসম্ভব। তো আমরা চিন্তা করলাম যে ব্যাপারটা আসলে একটু ভিন্ন রকমের হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এবং শুধু একসাথে না, শব্দগুলো প্রায় অনেক দৌড়াদৌড়ি করে, দৌড়ালি ঠিক যে ধরনের শব্দগুলো হয় ঠিক ওই ধরনের শব্দগুলো বেসিক্যালি হয়ে থাকে। তো এই ছিল একটা ঘটনা। এবং লালমাটিয়াতে আরো একটি ঘটনা রয়েছে যেটা প্রায় সবার কাছে হয়তো পরিচিত, আবার নাও পরিচিত হয়ে থাকতে পারে। আমার আরো একটি বাসা রয়েছে যেখানে বাসাটা প্রায় একেবারেই নতুন বলা যাবে না। ওই বাসাতে দোতলাতে প্রায় বছর খানেক আগে একজন মেয়ে সুইসাইড করেছিলেন, এবং মেয়েটা সুইসাইড করার পরে যে ঘটনাটা ঘটে যে তার সুইসাইডটা ছিল একেবারেই একটু ভিন্ন পর্যায়ের, এবং সুইসাইড করার সাথে সাথে তার চোখগুলো একেবারেই নিচে নেমে এসেছিল। তো চোখগুলো নিচে আসার পর থেকে পরবর্তীতে বেশি যারাই উঠেছিল কেউই অ্যাকচুয়ালি বাসার মধ্যে থাকতে পারেনি, এবং দু একজন থাকার চেষ্টা করেছিল, তারাও পারেনি। এই ধরনের ঘটনাগুলো আসলে প্রায়ই আমাদের মানে কেন পারেনি কারণ সমস্যা হচ্ছে যে সমস্যা যেটা হচ্ছে যে তারা দেখছে যে বিভিন্ন রকমের প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে। প্যারানরমাল অ্যাক্টিভিটিস বলতে আমরা বুঝি যে বিভিন্ন রকম রহস্যজনক হয়ে থাকে। যখন রুমে একজন কেউ থাকলো, দেখা যাচ্ছে যে রাত্রেবেলা ঘুমাতে পারছে না, অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এবং তার যেই রুমটায় মেয়েটা মারা গিয়েছিল ওই রুমে যেই থাকতো তারা দেখতো যে প্রায় ঘোলাটে টাইপের একটা জায়গা থাকতো, এবং দিনের বেলাও জায়গাটা খুব ঘোলাটে থাকতো। তো এই ধরনের ঘটনাগুলোর পর থেকে দেখা যাচ্ছে যে বাসাটা একেবারে খালি রয়ে গেছে, এখনো নতুন বাসা, ওখানে কেউই থাকছে না, এবং কোনো ভাড়াটিয়াই ওই বাড়িতে যেয়ে উঠছে না। তো রাসেল ভাই, এই ছিল আসলে লালমাটিকে কেন্দ্র করে কিছু ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। যাবো এখন একদম আরেকটা ঘটনায়, এবং আমাদের একজন নতুন অতিথি এইমাত্র আমাদেরকে জয়েন করলেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো লিসেনার, আমি মুহিন। আমি এসেছি মেরুলবাড্ডা থেকে। আমার হোম টাউন হচ্ছে চাঁদপুর। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করবো সেটি চাঁদপুরে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এটি আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি ঘটনাটি বলার আগে একটু আমাদের এলাকার বর্ণনাটি দিয়ে নিই, যেহেতু ঘটনাটি আমাদের এলাকাতে ঘটা। আমাদের এলাকাটি এখন যতটা ডেভেলপ, তখন 10 থেকে 15 বছর আগে এতটা ডেভেলপ ছিল না। আর আমাদের এলাকার পেছনটা ছিল একদম বিল, এর পিছনে এর সামনে হচ্ছে একটা লাশ কাটার ঘর, এর সামনে হচ্ছে চাঁদপুর জেলা বাস স্ট্যান্ড।
লাশ কাটার ঘরটা এখনো আছে, কিন্তু আগের মতো এখানে লাশ কাটা হয় না, লাশ কাটার ঘরটা পাশে সরিয়ে নেওয়া হয়েছে। তো ঘটনাটি মূল ঘটনাতে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠার সাথে ঘটা। তো তখন বর্ষা মৌসুম ছিল, মাছ ধরার একটা প্রবণতা ছিল সবার মধ্যে। তো একদিন রাতের বেলা আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠা ওনারা মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। তো যখন বিলের মধ্যে যায় ওনারা, তখন টর্চ লাইট গুলো ছিল কিরকম যে আপনার মোটা লাইট গুলা, যেগুলো চার্জ দিয়ে রাখা হতো, এবং অনেকগুলা বল লাইট সাথে নিয়ে ওনারা মাছ ধরতে যায়। তো প্রথমেই যখন ইয়েতে যাওয়া হয়, আপনার বিলের মধ্যে যাওয়া হয়, তখন মাছ ধরার উদ্দেশ্যে যখন প্রথম লাইট মেরিয়ে দেখে সেখানে একটা সাপ। ওনারা এইভাবে আরেকটু সামনে গিয়ে আবারও লাইট মারে মাছ ধরার জন্যই, কিন্তু দেখে সেখানেও একটা সাপ। এমনিতে যতটুকু যায় কোনো মাছের দেখা তারা পাচ্ছিল না। এভাবে তারা যেতে যেতে হঠাৎ করে অনেক সামনে যাওয়ার পর মোটামুটি লাশ কাটার ঘরটার খুব সামনে চলে আসে। তো এই সময় হঠাৎ ওনারা দেখতে পায় যে লাশ কাটার ঘরের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো লাশ কাটার ঘরের পাশে দাঁড়িয়ে আছে, ওনারা অনেক অন্ধকার ছিল বিধায় ওনারা ঠিক করে বুঝতে পারে না যে আসলে ওইটা কে। তো এরপরে ওনারা জাস্ট দেখার জন্য লাশ কাটার ঘরের দিকে লাইট মারে, কিন্তু লাইট মারার সাথে সাথে দেখে লাইটটা জ্বলছে না। তো এইভাবে ওনারা একটু ভয় পায় যে এত রাতের বেলা, যে রাত্রে তখন মেবি 2টা কি 3টা বাজে, এই সময় কে এখানে দাঁড়িয়ে থাকতে পারে। তো এইটার চিন্তা যখন ওনারা করছে সেই সময় দেখে যে ওই যে ছায়ামূর্তিটা ওইখানে দাঁড়ানো ছিল ওটা ওনাদের দিকে আসছে হাঁটতে হাঁটতে। তো যত ওনাদের দিকে আসছে ওনারা ততটাই ভয় পাচ্ছে। তো এইরকম অবস্থায় ওনারা লাইট যেহেতু কাজ করছে না, আবার লাইটের বল চেঞ্জ করে নতুন লাইট দিয়ে লাইট মারে, তাও লাইট জ্বলছে না, আবার লাইট চেঞ্জ করে আবারও লাইট জ্বলছে না। তো এই অবস্থা ওনাদের কাছে ম্যাচ লাইট ছিল। তো ছায়ামূর্তিটা যখন একদম ওনাদের কাছে, তখন ওনারা ম্যাচ লাইটটা জ্বালানোর সময় হঠাৎ করে দেখতে পায় একজন মহিলা মানুষ, হ্যাঁ, বোরকা পরা। তো জিজ্ঞাসা করলো, ওনারা একটু ভীত, তারপর জিজ্ঞাসা করলো যে কে আপনি। তো মহিলাটি বললো যে বাবা, আমার তো একটু হাসপাতালে অসুস্থ রোগী ছিল, তো আমি রোগীটা দেখতে গেছিলাম, এখন আমি বাসায় যাব। তো এটা বলে ওনাদেরকে ক্রস করে মহিলাটি চলে যাচ্ছে। তো মহিলাটি যেদিকে চলে যাচ্ছে ওইদিকে আর যাওয়ার কোনো রাস্তা নেই, ওইদিকে হচ্ছে পাট ক্ষেত। আর যেহেতু আমি আগে বলেছিলাম যে বর্ষা মৌসুম, সেহেতু পুরো চারিদিক পানিতে ডিপ ডিপ করছে, এরকম একটা অবস্থা। তো ওনারা প্রথম ভয় পায় যে এই মহিলাটা এইদিকে কোথায় যাচ্ছে। তো এটা দেখে আর ওনারা ডিসিশন নিল এখানে দাঁড়িয়ে থাকবে না, ওরা বাসার দিকে চলে যাবে। তো বাসার দিকে যখন যাচ্ছে তখন আর পিছনে খেয়াল করে দেখলো মহিলাটা হাঁটছে, পাট গাছের উপর দিয়ে যখন হাঁটছে মনে হচ্ছে উনি হাঁটছে না, উনি ভাসছে। তো এইভাবে হাঁটতে ওনারা একটু ভয় পেলো যে মহিলা এইভাবে কিভাবে যাইতে পারে এটা। তো ওনারা এটা ভয় পেয়ে একটু দ্রুত হাঁটা শুরু করলো বাড়ির দিকে। তো একসময় পিছন থেকে একটা হাসার শব্দ এলো। তো পিছনে খেয়াল করে দেখলো যে মহিলাটি পাট গাছের ঠিক পিছনে ছিল একটা মাটির ডিপ, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদেরকে দেখছে। আর মহিলাটির আকৃতি অনেক বড় হয়ে গেছে। তো এটা দেখে ওনারা ঠিক থাকতে পারলো, ওনারা একদম দৌড় দিল বাড়ির দিকে। ওনারা যতই দৌড় দিচ্ছে পিছনে অনেক বিকট আওয়াজে হাসির শব্দটা শোনা যাচ্ছে। এরপর এমন একটা শব্দ যে ওনাদেরকে হেসে হেসে বলছে, কি মাছ ধরতে পারলি না, এরকম একটা শব্দ। তো এইভাবে ওনারা একদম খুবই অবস্থা, একদম ভয়ঙ্কর একটা অবস্থায় বাড়ির দিকে চলে আসে। এসে তো একদম খুব খারাপ অবস্থা। তখন আমি অনেক ছোট ছিলাম, যতটুকু খেয়াল আছে আমার, এতটুকু মনে আছে। তো ওনাদের খুব খারাপ অবস্থা। তো সবাই বাড়ি চলে আসছে কি হয়েছে এটা জানার জন্য। তারপর ওনাদেরকে সবাই একটু দোয়াদুরুস করে ওনাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলো। তো আনার পরে ওনারা যেটা ফার্স্ট কাজ করলো, যে ওনারা চিন্তা করলো আমাদের লাইট গুলো কেন কাজ করলো না, যখন আমরা লাশ কাটার ঘরের দিকে লাইট গুলো মারলাম কেন কাজ করলো না। তো যখন এটা চিন্তা করে লাইটের বাটনে চাপ দিল, তখন দেখলো লাইট জ্বলছে। এমনকি প্রত্যেকটা লাইট চেঞ্জ করে দেখলো, প্রত্যেকটা লাইট জ্বলছে। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। প্রিয় লিসেনার, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিদিন রাত 9টায় এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভৌতিক ভিডিও নিয়ে। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী যদি শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।